দেখুন আমার পরের বক্তা অরূপকে আমি বলবো, দেখো নেপালের সঙ্গে ভারতবর্ষের কোনো তুলনাই চলতে পারে না। তার কারণ হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রের শেকড়টা, যে দেশে আমি আর অরূপ আমরা সবাই থাকি, গণতন্ত্রের শেকড়টা কিন্তু অনেক গভীরে। আর সব থেকে বড় প্রমাণ কি জানেন, যে স্বাধীনতার পর সেনাবাহিনীকে এই দেশে, আমাদের এই ভারতবর্ষে কখনো ব্যারাক ছেড়ে বেরোতে হয়নি। কিন্তু রাজ্যের একজন প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির, তিনি যদি সোশ্যাল মিডিয়ায় লেখেন, পোস্ট করেন, কবে যে আমাদের দেশে তানাশাহিদের একই হাল হবে, আর কবে আর কবে, আপনারাও কি আমার মতো স্বপ্ন দেখেন? স্বয়ং হুমায়ুন কবির যদি নেপালের ঘটনা দেখে এই স্বপ্ন দেখেন, সেটা কেন্দ্রের শাসক হতে পারে, রাজ্যের শাসক হতে পারে, তার সঙ্গে আমার কোনো ফোনে কথা হয়নি, আমি জানিও না, যার সম্পর্কেই হুমায়ুন কবির এই স্বপ্ন দেখুন না কেন, তুলনাটা করছেন নেপালের সঙ্গে, তা নিয়ে তৃণমূল দলের মত তো আমাদের জানতেই হবে। মানে আজ কলকাতার রাজপথ থেকে স্লোগানে শুধু তুলনা হলো নেপালের সঙ্গে বাংলার, তা নয়, দলের ভেতর থেকে নেপালের সঙ্গে তুলনা চলছে, হয়তো দেশের হয়তো রাজ্যের, আমরা জানি না। অরূপ কি বলে? সুমন, আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাদি প্রথম দিনই বলেছেন যে নেপাল আমাদের প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু এই পরিস্থিতিতে নিশ্চিতভাবে আমরা সকলেই চাইব যত দ্রুত সম্ভব শান্তি রেস্টোর হোক। হুমায়ুন কবিরের বক্তব্য, হুমায়ুন কবির উনি ওনার পার্সোনাল ক্যাপাসিটিতে যেটা বলেছেন সেটা দলের বক্তব্য নয়, নেত্রীর অবস্থান। এবং গতকালকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেতা, পরিষ্কার করে দিয়েছেন সাংবাদিকদের সামনে যে এই সময়ে দাঁড়িয়ে যেহেতু রাষ্ট্র, সেখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এইরকম অশান্তির আগুন চলছে, সেখানে নিশ্চিতভাবে 140 কোটি ভারতবাসী দেশের সরকারের পাশে, সেটা বিজেপির পাশে নয়। কিন্তু আমার অবাক লাগছে, ঠিক বুঝলাম অরূপ, কিন্তু বিড়ম্বনায় পড়লে ব্যক্তিগত ক্যাপাসিটিতে, না পার্টিতে এরকম ব্যক্তিগত ক্যাপাসিটি হয় নাকি? মুখপাত্র নন হুমায়ুন কবিরকে, কেউ এই বক্তব্য বলার জন্য কেউ দায়িত্ব দেয়নি। হুমায়ুন কবির যেটা বলেছেন ওনার পার্সোনাল ক্যাপাসিটিতে কেন বলেছেন সেটার ব্যাখ্যা উনি দেবেন। আমি শুধু অন্য জিনিস সুমন তোমার কাছেই জানতে চাইবো, আরে হুমায়ুন কবিরকে তো ডেকে পাঠিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটি ধমকায়। আমি তোমার কাছেই জানতে চাইবো সুমন, আগের দিন এই শোতে যখন পরশুদিন যখন ঘটনাটা ঘটে, প্রথম দিন আর কি নেপালে সেই অর্থে কোট অ্যান্ড কোট রেভলিউশনের পরে, তখন তোমার সাথে বিজেপির কোনো প্রতিনিধি ছিল না, এবং সেই দিনকে তোমার মুখ থেকে আমরা শুনলাম যে বিজেপি বলেছে যে যেহেতু এটা আন্তর্জাতিক সম্পর্কের বিষয়, পররাষ্ট্রনীতি, তাই তারা এই বিষয়ে কোনো প্রতিনিধি পাঠাবে না, মুখ খুলবে না। তো আমি আজকে এখানে সজল ঘোষকে দেখে বুঝতে পারছি না ও বিজেপির প্রতিনিধি না কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউনিফাইড সোশ্যালিস্টের প্রতিনিধি। আমার কাছে এখনো ধোঁয়াশাটা রয়ে গেল যে বিজেপি যদি প্রতিনিধি না পাঠায় তাহলে সজল ঘোষ এখানে কি করছে। দ্বিতীয়ত বলবে, আমার একটা ধোঁয়াশা রয়েছে, ধোঁয়াশাটা ক্ল্যারিফাই হওয়া প্রয়োজন যে বিজেপি যেই সাবজেক্টে নাকি প্রতিনিধি পাঠাতে পারছে না, আজকে বিজেপির প্রতিনিধি এসে ভালো, মানে আজকে কি ব্যাপারটা পররাষ্ট্র বিষয়, আন্তর্জাতিক সম্পর্ক, এইগুলো ম্যাটার করছে না। এক, দ্বিতীয়ত জোকস অ্যাপার্ট, এখানে আজকে বিজেপির নেতারা অনেক বড় বড় স্লোগান দিলেন কি নেপাল থেকে শিক্ষা নিতে হবে। এখানে আরে ভাই পেছনে কারা ছিল আমরা তো দেখেছি, আজকে পেছনে কারা ছিল সবাই দেখেছে। আজকে যদি নেপাল থেকে শিক্ষা নিতে, একটু আগে সমীর দাও বলছিলেন যে আমি নেপালে যাব না, আমি আমার রাজ্যে থাকবো, এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ওসিডি। সমীরদা ভালো লাগে আমার সমীরদাদের দেখলে, যে কিছুতেই মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের বাইরে সমীরদার আসতে আমাদের ভালো, আমি আসছি। এইবার নেপাল থেকেই যদি শিক্ষা নিতে হয় তাহলে হ্যাঁ নিতে হবে। ত্রিপুরা, মধ্যপ্রদেশের ব্যাপক, উত্তরপ্রদেশে 69,000-এর চাকরি, হরিয়ানা যেখানে লক্ষাধিক চাকরি এরকম ভাবে চলে গিয়েছে, তাহলে এতক্ষণ সরকার পড়ে যাওয়ার কথা। যদি নেপাল থেকে শিক্ষা নিতে হয় তাহলে দুর্নীতির প্রাণকেন্দ্র, গেটওয়ে অফ ড্রাগস, আদানির পোর্ট, গুজরাটের বন্দর, যেখান দিয়ে টনে টনে ড্রাগস পাচার হচ্ছে এবং সারা ভারতবর্ষ উপমহাদেশে ছড়াচ্ছে, তাহলে তো গুজরাট সরকারের এতক্ষণে পড়ে যাওয়ার কথা। যদি অভ্যুত্থান থেকে নেপাল থেকে শিক্ষা নিতে হয়, নেপাল থেকে শিক্ষা তো সবাইকে নিতে হবে। আমি বলছি কেন্দ্রের শাসক, রাজ্যের শাসক, অন্য রাজ্যের শাসক, উত্তরপ্রদেশ শাসক, গুজরাটের শাসক, সবাইকে শিক্ষা নিতে হবে। এইবার সমস্যাটা হচ্ছে ওই যে আয়নার রেফারেন্স ফ্রেমটা, আমি শুধু একটা চোখ লাগিয়ে একটা রঙের কাঁচ লাগিয়ে দেখছি। সমীরদাদের জন্য ভালো লাগছে আমাদের, যে নেপাল থেকে যদি শিক্ষা নিতে হয়, সুমন আমার মনে হয় অর্থনীতিকে মর্গে পাঠানো, বেকারত্বকে রেকর্ডে পৌঁছে দিয়ে যাওয়া, কারা দিয়ে গেলেন, তাদের নাম নীরব মোদী, মেহুল চোকসি, এরাই তো সরকার চালান, বিজয় মাল্য, ললিত মোদী, যারা এই অবস্থায় দেশের অর্থনীতিকে মর্গে পাঠালেন, বেকারত্বকে শীর্ষে নিয়ে গেলেন, তাহলে বিজয় মাল্যদের সরকার, নীরব মোদীদের সরকারটাই পড়ে যাওয়া উচিত। আর এই সব স্লোগান যারা দিচ্ছেন তাদের অন্তত এটা মাথায় রাখা উচিত, এই স্লোগান পেছন থেকে যারা তৈরি করছেন নেপাল থেকে, তাদের অন্তত শিক্ষাটা না নেওয়াই ভালো। আজকে দেখলাম বিজেপির এক প্রাক্তন এমপি, তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রায় কার্যত ঘুরিয়ে খুনের হুঙ্কার দিচ্ছে। সুমন, তো আমার এখনো মনে আছে তোমার সেই ক্লাসিক ইন্টারভিউ, এই লোকসভা নির্বাচনের আগে তুমি ওই ভদ্রলোককে ডাকলে, তিনি তখনও ব্যারাকপুরের সাংসদ,
তোমার শোতে এসে যদি আমি আমার স্মৃতি যদি মানে বিট্রে না করে থাকে, তোমার শোতে বসে বলেছিলেন যে আমি আমার দুটো হাতই সমানে চলাতে পারি, আমি সব্যসাচী আছি। কোট অ্যান্ড কোট সব্যসাচী নিজেকে ঘোষণা করেছিলেন দু হাত সমানে চলে। একজন সাংসদ সে বলছে তার দু হাতে মেশিন সমানে চলে। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি সব্যসাচী বলবো? আপনি কি সব্যসাচী? আমার দুটো হাতে সমানে চলে, আমি সব্যসাচী আছি। আমার এখনো সেই ডায়লগ মনে আছে, একটা সাংসদের কাজ কলম চালানো, দুটো হাতে মেশিন চালানো নয়। সেদিনকেই ব্যারাকপুরের মানুষ সিদ্ধান্ত নিয়েছিল যে দেশের সংসদের পদে, দেশের পার্লামেন্টে এই মেশিনটাকে বুঝিয়ে বলতে হবে। আর তারা আজকে মুখ্যমন্ত্রীকে খুনের হুঙ্কার দিচ্ছে প্রকারান্তরে। আজকে এই জায়গায় তারা দাঁড় করেছে। ভারতবর্ষকে মাথায় রাখতে হবে, এত কিছুর পরেও ভারতবর্ষ টিকে রয়েছে তার সুদৃঢ় গণতান্ত্রিক ব্যবস্থার জন্য। সুমন, আগের দিনও বলেছি, আজও বলছি, আজকে যদি ভারতবর্ষের বুকে নাগরিককে বেনাগরিক করা হয়, আজকে যদি ডিভোটার করা হয়, আজকে যদি এসআইআর এর নাম করে ন্যায্য নাগরিককে বাদ দেওয়া হয়, অভ্যুত্থান অনিবার্য। আমরা কেউ চাই না, আমরা প্রত্যেকে রাষ্ট্র হিসেবে ভারতের পাশে ছিলাম, অভ্যুত্থান অনিবার্য। না, কিন্তু আমি অরূপকে আগে আমায় ধন্যবাদ দিতে হবে, কারণ অরূপের স্মৃতিকে ইনফ্যাক্ট, তার কারণ ও আমার নেয়া একটা ইন্টারভিউ, যদিও সামান্যতম স্মৃতি বিভ্রম ঘটেছে, সামান্য এদিক ওদিক হয়ে গেছে, তাতে অসুবিধে নেই, কিন্তু ও স্মৃতি ওকে যেটা মনে করালো না, অথবা মনে করালেও যেটা প্রকাশ্যে বললো না, সেটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী ওর দলের একজন বিধায়ককে বলেছিলেন যে তুই তো বোমা বাঁধিস, বা তুমি তো বোমা বাঁধো, তুই তো বোমা বাঁধিস। আমি বলছি যে দুহাতে আগ্নেয়াস্ত্র চালানোটা সব্যসাচীর নিদর্শন, কোনো সন্দেহ নেই, কিন্তু পাশাপাশি একজন নির্বাচিত জনপ্রতিনিধি বোমা বাঁধেন এবং সেইটা বলছেন প্রকাশ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই স্মৃতিটাকেও তো একটু ঝালিয়ে দিতে হবে। আমি জানি না, আমি এই তর্ক অনেকক্ষণ ধরে চলবে। হ্যাঁ, সমীরদা কিছু একটা যোগ করতে চাই। অরূপ আমার নামে বললো যে আপনার নামে বলিনি, বালাই স্যার তোমার উৎসাহ, তুমি তো ক্যানভাস বাঁধো, তুমি তো বোমাও বাঁধো না, দু হাতে চালাতেও পারো, তুমি তো রং বাঁধো, তুলি বাঁধো। অরূপ খুব সুন্দর রেফারেন্স দিল, গুজরাটে কোথা থেকে ড্রাগস হয় আর কোথায় কোথায় চাকরি নেই। তাতে অরূপ একটা জিনিস প্রমাণ করতে চেষ্টা করলো, কিন্তু এটা প্রমাণিত হবে না। কেন? অরূপ চেষ্টা করলো যে ওইসব করলেও দেখো ওখানে এত অন্যায় হয়েছে। দাদা, প্রমাণিত হচ্ছে কি হচ্ছে না প্রতিটা ভোটের ফলাফল বলে দিচ্ছে। দাদা, এই গণতন্ত্রের সবচেয়ে বড় প্রমাণ নির্বাচন। মানুষ প্রমাণ করছে, আমাদের প্রমাণ করতে হচ্ছে না। আমি যদি নেপাল না গিয়ে পশ্চিম বাংলা সম্পর্কে বলি, যত চেষ্টা করুন হাত দিয়ে বলো সূর্যের আলো, তুমি নেপাল না বলে গুজরাট করছো, তুমি নেপাল না বলে গুজরাট করছো। আচ্ছা, বেশ।